রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক গল্প নষ্টনীড়। নষ্টনীড় শব্দটার মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত হাহাকার। যে নীড় বা সংসার বাইরের কোনো ঝড়ে ভাঙে না, ভাঙে ভেতরের না বলা কথা, নিঃসঙ্গতা আর অবদমিত আবেগের নীরব ভূমিকম্পে। এই গল্প তারই এক নিপুণ দলিল। চলুন চোখ বন্ধ করে ফিরে যাই ঊনবিংশ শতাব্দীর এক অভিজাত বাঙালি পরিবারে, আর সাক্ষী হই তিনটি মানুষের জীবনের এক বিষাদময় অধ্যায়ের। গল্পের শুরুতেই দেখা যায় নিঃসঙ্গতার সেই বিশাল অট্টালিকা। সেই অট্টালিকার মালিক ভূপতি। ভূপতি একজন ধনী, শিক্ষিত এবং অত্যন্ত সৎ মানুষ। কিন্তু তার ধ্যান জ্ঞান শুধুই তার ইংরেজি সংবাদপত্র, রাজনীতির খবর আর ছাপাখানার কালির গন্ধে সে এতটাই মগ্ন যে অন্দরমহলে তার তরুণী স্ত্রী চারুলতা যে একাকিত্বে ভুগছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। এখানে ভূপতির এই বিশাল অট্টালিকা আসলে চারুর শূন্য হৃদয়ের প্রতীক, আর ভূপতির ছাপাখানা হলো আধুনিক জীবনের ব্যস্ততার প্রতীক, যা মানুষকে কাছের মানুষের থেকেই দূরে সরিয়ে দেয়। এই একঘেয়ে দম বন্ধ করা পরিবেশে হঠাৎ যেন দমকা বসন্তের হাওয়া হয়ে প্রবেশ করে ভূপতির পিস্তুত ভাই অমল। অমল সদ্য কলেজে পড়ে, সাহিত্য ভালোবাসে, তার মধ্যে আছে এক উদ্দাম তারুণ্য। ভূপতি নিজেই অমলকে বলে চারুকে একটু সময় দিতে, তার সাহিত্যের শখ পূরণে সাহায্য করতে। অমল সম্পর্কে চারুলতার দেওর। স্বাভাবিকভাবেই দেওর বৌদির মধ্যে একটা মিষ্টি সম্পর্ক থাকে। দেওর যেমন একাধারে বৌদির ভাইয়ের মতো, একাধারে বন্ধুর মতো, তেমনি আবার সুখ দুঃখের গল্প করার সাথী হয়ে ওঠে। অমল যখন চারুদের বাড়িতে থাকতে এলো, চারু তখন আবার নতুন করে বেঁচে থাকার মানে খুঁজে পেল। অমলের আবদার, তার বায়না, তার সঙ্গে খুনসুটি করা, তার সঙ্গে গল্প করে অনেকটা সময় কাটানো, সাহিত্য চর্চা করা, এগুলো করতে করতেই চারুলতার দিন কেটে যেত। ভূপতি ও চারুর দাম্পত্য জীবনে একটা ত্রুটি ছিল, তাদের কোনো সন্তান ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এখানে যেন দেখিয়েছেন যে সন্তান হলো স্বামী ও স্ত্রীর সম্পর্কের মাঝখানে সেতুর মতো। স্বামী স্ত্রীর বন্ধনকে আরও সুদৃঢ় করতে সাহায্য করে তাদের সন্তান। যেহেতু চারুর কোনো সন্তান ছিল না, তাই চারুর সমস্ত দিনটা সকাল থেকে রাত পর্যন্ত খুব অলসভাবেই কেটে যেত। সময় কাটানোর মতো ভালো কোনো উপকরণ চারুর কাছে ছিল না। এদিকে স্বামী ভূপতির মন ভালো রাখার জন্য তেমন কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন করতে হয় না, সে অল্পতেই সন্তুষ্ট। তাই একটা উদ্দেশ্যহীন জীবন যেন চারু কাটিয়ে চলে। কিন্তু যখন অমল চারুদের বাড়িতে থাকতে আসে, চারু যেন বেঁচে থাকার নতুন কোনো উদ্দেশ্য খুঁজে পায়। গল্পে দেখা যায় অমল পান খেতে ভালোবাসে। চারু তার জন্য পর্যাপ্ত পরিমাণে পান সেজে রাখে। অমল শৌখিন দ্রব্য পছন্দ করে, চারু তার জন্য সে সমস্ত শৌখিন দ্রব্য বানিয়ে দেয়। জুতোর মধ্যে পশমের কাজ করে দেয়, রুমালের মধ্যে নকশা কেটে দেয়, এমনকি মশারির চালের ওপরের অংশেও ফুলের নকশা চারু কেটে দেয় অমলের বায়নাতে। এ সমস্ত কাজ করতে করতে চারুর অনেক সময় কেটে যায়। আবার মাঝে মধ্যে চারু অমলের প্রতি কপট রাগও দেখায়। সে বলে যে সে শুধু শুধু অমলের জন্য কেন খেটে মরবে। কিন্তু আবার অমল যখন বায়না করে, কোনো উপহার চায়, তখন চারু না করতে পারে না। অমলের জন্য এই কাজগুলি করে দেওয়াতেই সে যেন জীবনের সার্থকতা খুঁজে পায়। এর পরবর্তী ঘটনাক্রমে দেখা যায় অমল ও চারুর মধ্যে একটা নিজস্ব গণ্ডি তৈরি হয়।
সেই গণ্ডির মধ্যে যেন অন্য কোনো ব্যক্তির প্রবেশ তারা পছন্দ করে না। যেমন অমল এবং চারু একসঙ্গে বসে সাহিত্য চর্চা করে, বিভিন্ন লেখকদের বইপত্র এনে তারা পড়ে, তারা নিজেরাও সাহিত্য লেখালেখি করে। অমল নিজে প্রচুর লেখালেখি করে, সেই লেখাগুলির প্রথম শ্রোতা হলো চারু। অমল কোনো লেখা লিখলেই চারুকে সে লেখাগুলো শোনায় এবং চারুকেও লেখার ব্যাপারে উৎসাহিত করে। অমল এবং চারু ছাদের মধ্যে বাগান করার পরিকল্পনা করে এবং সেই বাগানে কোনখানে কি থাকবে, কোন গাছ কেমনভাবে বসানো হবে, কোন গাছের তলা কেমনভাবে বাঁধানো হবে, কোন কোন পশু পাখিকে সেই বাগানের সদস্য করা হবে, এই সমস্ত বিষয় তারা নিপুণভাবে পরিকল্পনা করে। হোক না সেটা আকাশ কুসুম কল্পনা। যদিও চারু ও অমলের এই বাগান কোনোদিনও বাস্তবায়িত হয়নি, কিন্তু তবুও এই বাগানের পরিকল্পনা করতে করতেই তাদের অনেক সকাল, দুপুর, বিকেল অনায়াসে আনন্দ করেই কেটে গেছে। এই পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। দুজন মানুষ যদি দুজনের মনের দোসর হয়ে উঠতে পারে, তাহলে তার মতন ভালো বোধ হয় আর কিছুই হয় না। এখানেও চারু ও অমলের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু চারু প্রকৃতপক্ষে পরস্ত্রী এবং অমলেরও ভবিষ্যৎ জীবন যে একইভাবে কাটবে তা তো নাও হতে পারে। কিন্তু এই বাস্তব সত্যটাও যেন অনেক ক্ষেত্রে চারু মানতে পারে না। আমরা গল্পের পরিপ্রেক্ষিতে দেখি অমল কিন্তু একটা অত্যন্ত সাধারণ চরিত্র। একজন যুবক পুরুষের উচ্ছলতা, তার যা ভালো লাগে, যা মন্দ লাগে, সবকিছুই সে প্রকাশ করে চারুর কাছে। প্রকৃতপক্ষে যে কোনো নবযৌবনপ্রাপ্ত পুরুষই চায় তার আদর আবদার মেটাবার জন্য কোনো একজন নারী চরিত্র তার পাশে থাকবে, অথবা সমবয়সী কোনো নারীর কাছে তার মাহাত্ম্য সে জাহির করতে পারবে। অমলের মধ্যেও ছিল এরকম স্বাভাবিক প্রবণতা। তাই শুধু চারু নয়, চারুর ভাজ অর্থাৎ ভাইয়ের বউ মন্দার সঙ্গেও অমল একই সম্পর্ক স্থাপন করেছে, কারণ মন্দাও সম্পর্কে অমলের বউঠান হয়। কিন্তু এই জায়গাটাতে আমরা চারুর মনস্তত্ত্বের একটা অদ্ভুত বিকার দেখতে পাই। চারু যেন মন্দার সঙ্গে অমলের এই স্বাভাবিক দেওর বৌদির সম্পর্কটাকে কিছুতেই মানতে পারে না। অমলের প্রতি তার যেন একারই অধিকার রয়েছে, অমল যেন তার একার সম্পত্তি। মন্দার সঙ্গে কেন অমল হেসে হেসে কথা বলবে? মন্দার সেজে দেওয়া পান অমল কেন খাবে? মন্দার সামনে কেন অমল নিজের লেখা সাহিত্য পড়ে শোনাবে? এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে চারু অসম্ভব রেগে উঠতে থাকে, যেটা আপাত দৃষ্টিতে কখনোই স্বাভাবিক ঘটনা নয়। কারণ চারুর সঙ্গে অমলের যা সম্পর্ক, মন্দার সঙ্গেও তার একই সম্পর্ক। অমল ধীরে ধীরে চারুর এই মনস্তাত্ত্বিক জটিলতা বুঝতে পারে। একটা পর্যায়ে দেখা যায় অমল যেন চারুর প্রতি একটু করে ঔদাসীন্য দেখাতে শুরু করে। চারুর থেকে সে যেন নিজেকে একটু করে দূরে সরাতে থাকে। এই দূরে সরানোটা চারুর মনে প্রচণ্ড পরিমাণে আঘাত হানে। চারুলতা ভেবে পায় না সে কি করবে। এদিকে ভূপতি কখনো ভুলেও কল্পনা করেনি যে তার স্ত্রী চারুর মনে অপর কোনো পুরুষের প্রতি অমোঘ আকর্ষণ জন্মাতে পারে। সে নিজের স্ত্রী চারুকে সতী সাধ্যী বলেই জানে এবং চারুর প্রেমের একনিষ্ঠতা সম্পর্কে ভূপতির মনে কোনো সন্দেহই নেই। পরবর্তীকালে গল্পে দেখা যায় ভূপতির খবরের কাগজ হঠাৎ চরম ক্ষতির মুখে পড়ে এবং সেটা পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। এইবার ভূপতি ভাবতে থাকে সে তার ফাঁকা সময়টা নিজের স্ত্রীর সাথে কাটাবে, স্ত্রীর সঙ্গে গল্প করবে, বেড়াতে যাবে, নানান রকম মজার কথা বলবে, দুজনে মিলে একসঙ্গে তাস খেলবে, সাহিত্য আলোচনা করবে। কিন্তু এই জায়গাটাতে প্রবেশ করে ভূপতি বুঝতে পারে তার স্ত্রী তার সঙ্গে কথা বলতে মোটেই উৎসাহী নয়।
সে যেভাবেই চারুর মনোরঞ্জন করার চেষ্টা করুক না কেন, চারু কোনোভাবেই তার স্বামীর সঙ্গে সাবলীল আচরণ করতে পারে না। একটা মানুষ যদি নিষ্প্রাণ যন্ত্রের মতো আরেকটা মানুষের সঙ্গী হয়, তবে অপর মানুষের সেটা বুঝতে কিন্তু বেশি দিন সময় লাগে না। হতে পারে ভূপতি সাধাসিধে মানুষ, কিন্তু একদিন না একদিন তিনি বুঝতে পারেন চারু তার সঙ্গে যে ব্যবহারটা করছে তা একান্তই যান্ত্রিক। তার মধ্যে মনের কোনো স্পর্শই নেই, হৃদয়ের কোনো টান তাতে নেই। এই জায়গায় ভূপতি আঘাত পায়। এদিকে অমল বুঝতে পারে তার প্রতি চারুলতার আকর্ষণ ধীরে ধীরে দুর্নিবার হয়ে উঠছে। সেই আকর্ষণ একটা অন্য রূপ লাভ করছে, যেটা সমাজ এবং সংসারের পক্ষে স্বাভাবিক নয়। অমল ধীরে ধীরে নিজেকে চারুর থেকে দূরে সরাতে থাকে। এর মাঝখানে অমলের জন্য একটা বিবাহের প্রস্তাবও আসে, এবং যে কন্যার সঙ্গে অমলের বিবাহ স্থির হয় তার পিতা অমলকে পড়াশোনার জন্য বিলেতে পাঠাতে চান। ভূপতির প্রস্তাবটা খুবই ভালো লাগে। অমলও যেন প্রস্তাবটা হাতে পেয়ে লুফে নেয়, কারণ অমল বুঝতে পারে এই একটা উপায় চারুর থেকে একেবারে দূরে চলে যাওয়ার। এবং চারু ও ভূপতির দাম্পত্য জীবনে যেখানে তৃতীয় ব্যক্তিরূপে নিজের অজান্তেই সে প্রবেশ করেছিল, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা অমল খুঁজে পায়। অমল অনায়াসেই বিদেশে যাওয়ার প্রস্তাব গ্রহণ করে এবং পরবর্তীকালে বিবাহ করে বিদেশে চলেও যায়। এদিকে চারুলতা নিজের স্বাভাবিক প্রবণতাকে সামলাতে পারে না। নিজের স্বামী ভূপতিকে কিছুতেই সে আগের মতো ভালোবাসতে পারে না। ভূপতির সান্নিধ্য তার আর ভালো লাগে না। ভূপতি চারুর মনোরঞ্জনের অনেক চেষ্টা করে, এমনকি নিজের সাহিত্য রচনাও করে। চারু আপাত দৃষ্টিতে সেগুলোর অনেক প্রশংসা করে। সে বলে যে তার লেখা খুব ভালো হয়েছে, কিন্তু ভূপতি শীঘ্রই বুঝতে পারে চারু একটা অন্য রকম শোকগ্রস্ত অবস্থায় নিজেকে নিমজ্জিত করছে। প্রথম প্রথম ভূপতি মনে করে যে চারুর এই শোক প্রকৃতপক্ষে দেওর অমলের বিলেতে চলে যাওয়ার শোক, কারণ ভূপতি জানে অমল চারুর একেবারে বন্ধুর মতন ছিল এবং তাদের সম্পর্কটাকে সে ভালো চোখেই দেখত। কিন্তু ধীরে ধীরে ভূপতি বুঝতে পারে অমলের প্রতি চারুর আকর্ষণ কোনো স্বাভাবিক আকর্ষণ নয়, বা দেওর বৌদির যে স্বাভাবিক সম্পর্ক সেটা নয়। চারুলতা অমলের প্রতি অসম্ভব অন্যরকমভাবে আকর্ষণগ্রস্ত। যে আকর্ষণকে আমরা প্রেম বলতে পারি, ইনফ্যাচুয়েশন বলতে পারি, অন্যরকম টান বলতে পারি, যে টানের হয়তো কোনো নাম নেই। সেই নামহীন টানে নিজেকে জড়িয়ে যেন চারুলতার নিজের সুখের শান্তির যে নীড়, সেটাকে নষ্ট নীড়ে পরিণত করে ফেলেছে। চারুলতার নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে বিরহিণীর মতো বসে থাকা দেখে, তার শুকনো মুখ দেখে, মধ্যরাত্রে নিজের শয়নগৃহ ত্যাগ করে বাইরের দুয়ারে বা দালানে বসে আপন মনে চোখের জল ফেলা দেখে ভূপতির বুঝতে বাকি থাকে না চারুর অমলের প্রতি যে টান, তা একটা অন্য রূপ নিয়েছে, যেখানে থেকে চারুলতার মনকে টেনে এনে নতুন করে নিজের সংসারে বসানো একেবারেই অসম্ভব বলে ধরে নেন ভূপতি। এই রকম জীবন মৃত স্ত্রীর সঙ্গে সারা জীবন এক ঘরে কিভাবে কাটাবেন ভেবে পান না তিনি। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন তিনি গৃহত্যাগ করে অন্যত্র গমন করবেন। বাইরের কোনো একটা খবরের কাগজ সম্পাদনার দায়িত্ব গ্রহণ করে তিনি সেখানে একাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে চারু বলে, আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো। কিন্তু ভূপতি ভেবে পান না একজন হৃদয়হীন নারীর সঙ্গে নিঃসঙ্গ বিদেশে দিনের পর দিন তিনি কিভাবে কাটাবেন। তাই ভূপতি বলে, না, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। তারপরই পর মুহূর্তে ভূপতির দয়া হয় এই নারীর প্রতি, যে নারীর হৃদয় ভেঙে গেছে, যে নারী বিরহিণী, যে নারী ভালোবাসায় দুঃখ পেয়েছে।
যে নারী নিজেরই অজান্তে মন দিয়ে ফেলেছে এমন একজন ব্যক্তিকে যার সঙ্গে কোনো গুরুতর সম্পর্কে সে এ জীবনে জড়াতে পারবে না, এই নারীর জন্য দুঃখ হয় ভূপতির। এবং দয়া করে ভূপতি শেষ পর্যন্ত চারুকে আবার বলে, তাহলে তুমি আমার সঙ্গেই চলো। কিন্তু তখন চারুলতা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সে বলে, না, থাক। এই থাক শব্দটি বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী সমাপ্তিগুলোর একটি। এটি শুধু একটি শব্দ নয়, এটি একটি সম্পর্কের কফিনে ঠোকা শেষ পেরেক। এটি শেখায় যে একবার বিশ্বাস আর অনুভূতির কাজ ভেঙে গেলে তাকে জোড়া লাগানো যায় না। রবীন্দ্রনাথের নষ্ট নীর কোনো খলনায়কের গল্প নয়। এখানে ভূপতি, চারু বা অমল কেউই খারাপ নয়, সবাই পরিস্থিতির শিকার। এই গল্প আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়তো ঘৃণা নয়, বরং একে অপরকে বুঝতে না পারা। সম্পর্কের যত্ন নিতে হয় প্রতিদিন, প্রতিটি মুহূর্তে, না হলে বাইরের কোনো ঝড় নয়, বরং ভেতরের নিঃশব্দ শূন্যতাই আমাদের সাজানো নীরকে এক লহমায় নষ্ট নীরে পরিণত করতে পারে।